যাই হোক, আজকে হয়তো আর ওনাদের মুখে সেই স্মাইলটা দেখতে পারবো না। হ্যাঁ, শুধুমাত্র এখানে যে রাস্তাটা আছে সেটা একটু ছোট, কিন্তু আমার মতে যদি পুজোটা হতো তাহলে সামনে কিছুটা জায়গা ফাঁকা করে সেখানে গাড়ির পার্কিং এর ব্যবস্থা করা যেতে পারতো। উনি আমাকে ঠিক করে দিয়ে দেবে, তাহলে আমি হাইকোর্ট কেন যাবো? আস্তে আস্তে কি এখানে একটা শিল্প তৈরি, ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে। জানি না কোন কারণে, যে কোনো কারণে হয়তো আমাদেরই ভুল স্বীকার করে সবার কাছে হাত জোড় করে। না না, এরকম বলবেন না, এরকম বলবেন। আমাদের 4 অক্টোবর 2024, আর আজকে তোমাদেরকে গুড মর্নিং বলবো না, গুড ওয়ার্ডটাকে এক্সপ্লেন করার জন্য তো ভালো কিছু হওয়া দরকার, তাই না? যাই হোক, আজকের ব্লগটা রাখবো। আর যবে থেকে আমি কামালপুরের বিশ্বের সবচেয়ে বড় দুর্গা বন্ধ হয়ে যাবে শুনেছি, সত্যি বলতে মনটা খুবই ভেঙে গেছে। কারণ এটা এখন তৈরি হওয়া শুরু হয়, আমি মনে খুব এক্সাইটমেন্ট নিয়ে দেখতে গেছি। ভিডিও অবশ্য আছে চ্যানেলে, তোমরা দেখে নিতে পারো। সাথে গ্রামের মানুষ এতটা ভালো, মানে প্রত্যেকটা মানুষ, ইনক্লুডিং সুজয়দা যিনি এই পুজোর উদ্যোক্তা, ওনার সাথে আমার প্রায়ই কথা হয় হোয়াটসঅ্যাপে অ্যান্ড কলে। মানে ওনারা প্রত্যেকটা মানুষ খুবই ভালো। আর আমি জানি না আজকে গিয়ে ওনাদের কি চিত্রটা আমি দেখবো, কারণ লাস্ট যখন গেছিলাম ওনাদের মুখে যে হাসিটা ছিল না, আলাদাই রকম ওনাদের মনে একটা খুশি ছিল। যাই হোক, আজকে হয়তো আর ওনাদের মুখে সেই স্মাইলটা দেখতে পারবো না, কিন্তু সুজয়দাকে কথা দিয়েছিলাম আমি যে অবশ্যই যাব আমি একবার। মা দুর্গা হয়তো দাঁড়াতে পারিনি ভাগ্যবশত, কিন্তু আমি বা আপনারা তো গিয়ে ওনাদের পাশে দাঁড়াতে পারি বা ওনাদের একটু দুঃখটাকে শেয়ার করে নিতে পারি। যাই হোক, এখন আমি ব্যারাকপুর স্টেশনে আছি, এখান থেকে ট্রেন ধরবো, ডাইরেক্ট তোমাদের সাথে গিয়ে দেখা হচ্ছে একদম কামালপুরে। তো বন্ধুরা, চলে এলাম কামালপুরে, আর অনেকক্ষণ আগেই এসছি এখানে, কিন্তু এত মারাত্মক লেভেলে বৃষ্টি নেমেছে যে প্রায় 1 ঘন্টা ধরে আমি দাঁড়িয়েই ছিলাম একটা দোকানের নিচে। তাও এখনও পড়ছে, তেমনভাবে কমেনি। তাও যাই মাঠের ওখানে, কারণ এখানে সামনাসামনি কোথাও শেড ছিল না আর কি। তো চলো দেখা যাক এখানে কি চলছে, এখন তোমাদেরকে দেখাই এখনের পরিস্থিতিটা কি। আর তোমরা যারা জানো না তাদেরকে একটু বলে দিই, এই পুজোটা বন্ধ করে দেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে মানুষের সেফটি পারপাসে। তো এখানে জল জমে খুবই খারাপ অবস্থা। এখানে যতদূর গণেশ তৈরি হচ্ছিল না, হ্যাঁ গণেশ ঠাকুরের এখানে মূর্তিটা তৈরি হচ্ছিল, তো সেটা আপাতত এখন দেখতেই পাচ্ছ কি অবস্থায় এটা পড়ে রয়েছে। আর এই যে মা দুর্গার যে ফাইবার কাস্টিং এর কাজ করা হয়েছিল সেটাকে এখানে রাখা হয়েছে, আর ওইদিকে কি করে যাব সেটাই হচ্ছে ব্যাপার এখন। আর এই হচ্ছে সেই মায়ের ফাইবার কাস্টিং এর কাজ। কি বিশাল হতো এটা। অ্যাকচুয়ালি এখানকার কনসার্ন হচ্ছে এই ভিড়ের মধ্যে যদি মানুষজন এসে চাপা পড়ে যায় কোথাও, ঠিক আছে, তো সেই জন্য আর কি এখানে পুজোটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। এবার তোমাদেরকে অ্যাকচুয়ালি বলি, এখানে যে জায়গাগুলো দেখছো তোমরা, এখানে প্রচুর জমি, মানে কৃষকরা এবার চাষ করেনি, এই জায়গাগুলোয় চাষ করেনি, ঠিক আছে। ওইদিকে যেমন দেখছো ফুল ফুটে রয়েছে, তো কৃষকরা এখানে জায়গা ছেড়ে দিয়েছিল শুধুমাত্র এই পুজোটার জন্য। আর এই যে সেই মাটির কাজ যেটার উপরে ফাইবার কাস্টিং করা হয়েছিল, তো এখানে দেখতে পাচ্ছ এরকম বড় মাছা তৈরি করা হয়েছিল এখানে দাঁড় করানোর জন্য। আজকে বৃষ্টির জন্য এখানকার কোনো যারা দাদারা ছিল, শিল্পী দাদারা, তাদের তো এখন আপাতত দেখতে পাচ্ছি না, জানি না পরে দেখতে পাবো নাকি। দেখতে পেলে তোমাদের সাথে অবশ্যই সাক্ষাৎ করাবো। এই যে হাতগুলো ভিতরে, মানে ফাইবার কাস্টিং এর ভিতরেও লোহার কাজ করা আছে। আর এই যে ওষুধটার মুখ যেটা ওখানে তৈরি হয়েছিল। দাদা, এবার কি এই পুজোটা হবে? মানে কোনো পুজোই হবে না তাহলে এবার? আর মানুষই নেই এইখানটায়, মানুষই নেই না, কিন্তু বাইরের। হ্যাঁ, সবাই আমরা দূর দূর থেকে সবাই এসছে এখানে। একটা আবেগ হয়ে গেছিল আমাদের আর কি, আবেগ হয়ে গেছিল। সেটাই আমি বলছিলাম যে মানে আমার মা বাবা প্রায় 3 বছর ধরে বেরান না, তো যখন আমি প্রথমবার এখানে এসে কভার করে যাই, মানে ভিডিও বানিয়ে যাই, তারপর আমার মা বাবা দেখে বলেছিল আমরা প্রতিবার কোথাও যাই না, কিন্তু এইবার কামালপুরে অন্তত যাব ওই বিশ্বের বড় দুর্গা দেখতে। মানে এত বড় মানুষের মনে আবেগ ছিল। আর এই শিল্পী দাদারা কত মেহনত করে আজকে এতটা
মানে নিয়ে এসছে, এতটা স্ট্রাকচার ফাকচার, এত টাকা, মানে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। মানে তারা যে এতটা চেষ্টা করেছিল, মহলাতে উদ্বোধন করতে চেয়েছিল, মহালয়াতে উদ্বোধন করতে চেয়েছিল, আর সেই মহালয়াতেই আমাদের ক্ষমা প্রাপ্ত করতে হয়েছে সারা বিশ্বে। যে দেখাতে চেয়েছিলাম সেটা আমরা দেখাতে পারলাম। কত চালাবে অর্থনীতি গ্রামে, সেটাই গায়ে খেটে কতটা উপার্জন করা যায়? 300 টাকা রোজ ইনকাম করে ছেলে মেয়েকে দেবে না, এর পিছনে দেবো ওই তিলে তিলে জমানো পয়সা দিয়ে আমরা এতটা চেয়েছিলাম। তোমরা কি এখানকার লোকাল? তোমাদের কেমন, মানে কেমন লাগছে এইটার ব্যাপারে, তোমরা কি বলতে চাও? খারাপ লাগছে। দেখেন এই পুজোটা হলো না, এই পুজোটা আমরা দীর্ঘদিন ধরে আশা করেছিলাম, হলো না। বাড়ির ফ্যামিলি নিয়ে, হ্যাঁ। তারপরে মেন কথা বলতে কি, টাউনের এলাকার যে পুজোটা গুলো হয়, মানে গ্রামের সাইডের লোককে ছোট ভাবেই দেখা হয়। হ্যাঁ, ছোট ভাবে বলে এখানে যেটা বড় পুজো হয়, গ্রামের সাইডের লোক মানে শহরের টাইপের লোকগুলো মনে করো যে আমাদের পুজোটা ছোট হয়ে যাচ্ছে, এমন কিছু ভেবেই পুজোটা হয়তো বন্ধ করা হয়েছে আমার মনে হচ্ছে। শহর আর গ্রামের মধ্যে একটা হার জিতের লড়াই হয়েছে। আচ্ছা, অ্যাকচুয়ালি তাই। এই যে সোদপুরে যে এখন 100 ফিটের দুর্গাটা করেছে, আপনারা শুনেছেন হয়তো, সোদপুরে একটা 100 ফিটের করেছে। তো আমি ওখানে আপাতত যাইনি, কালকে আমার যাওয়ার কথা রয়েছে, কিন্তু যতদূর আমি ভিডিওতে দেখেছি, মানে ওখানে জায়গা খুবই ছোট, মানে একটা পুকুরের পাশে একটা রাস্তা আছে, একটা মাঠের মধ্যে ছোট করে মানে বিশাল করেছে, ঠিক আছে। তাও কল্যাণী ITI অনেকটা বড় জায়গা মাঠের মধ্যে, ঠিক আছে, কিন্তু ওই যে সোদপুরের যেটা করেছে সেটা খুবই ছোট জায়গার মধ্যে করেছে। তো সেখানে সেইটা নিয়ে আমি এখনো পর্যন্ত তো কোনো চর্চা করতে পারছি না, কিন্তু তার তুলনায় এখানে যত হ্যাঁ অনেকটা দূর আছে, সেটা তো ঠিক আছে। তারপরে হচ্ছে আমি যেটা শুনলাম যে এখানকার আপনাদের যত কৃষিরা আছে, তারা এখানে জায়গা মানে জমিতে চাষ করেনি কৃষকরা, তারা ছেড়ে দিয়েছে জায়গাটা, কি এই পুজোটা ভালো করে হোক, মানুষজন এসে দেখুক। হ্যাঁ, সেটাই আমি দেখালাম কিছুক্ষণ আগে। আশায় ছিল যে আমাদের পুজোটা এই চালু হলো, এই মাঠে কাজ শুরু হয়ে গেল, কিন্তু সেটাই কিছুই হয়নি। এখন ওরা কি করবে? অনাহারে এখন ওই খেয়ে বাঁচতে হবে। সেটাই, চাষটা অবধিও করলো না, চাষটা অবধিও করেনি। যেসব পড়ে আছে এইগুলো আমাদের 6-7 মাস ধরে ফেলানোই আছে পুজোর জন্য। আচ্ছা, আর যেগুলো ফসল করে ফেলেছে এগুলো তো দুর্গা পুজোয় এগুলো ভাঙা পড়ে যাবে। হ্যাঁ, সবারই আবেগ ছিল। সাইডে যদি আরো চেত লাগতো, তাও চাষি দিতে রাজি ছিল। আচ্ছা, ওই রাস্তার ওই সাইডটা অনেকটা জমি অনেকে ফাঁকা রেখেছে, যে কখন লোকের ভিড় হবে, কখন এই মাঠ ছেড়ে দিতে হবে, সবটাই এখানে ব্যবস্থা ছিল। এখানে ফায়ার ব্রিগেডের পুকুর একটা ছিল, ও পাশে বোরিং একটা আছে, এ পাশে বোরিং একটা আছে, সব দিকেই ব্যবস্থা ছিল। আর আপনি কি মানে এই কাজের সাথে যুক্ত আছেন? এই কাজের সঙ্গে আমি যুক্ত ছিলাম, আমি পাড়ার ছেলে। আচ্ছা, পাড়ার ছেলে আপনি? আমি মাঠে বলদ নিয়ে আমি কাজ করে বেড়াই লোকের। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই যে দেখছো, এই মা তৈরি তো হয়ে গেছে, কিন্তু এইবারের মতো কামালপুরে আর পুজো হচ্ছে না। কামাল আর হচ্ছে না পুজো, কামাল করে দিয়েছিল, কামাল করে দিয়েছিল। সত্যি মানে এইটা যে আপনারা করেছেন, এটার জন্যই আপনাদের আর কি, এখন তো আর কোনো উপায় নেই। যতদূর আপনারা করেছেন এইটাই অনেক আমাদের কাছে, মানে এইটার জন্যই মানুষে অনেক দূর থেকে, আমরা অনেক দূর থেকে দেখতে আসছি। এই যে যেমন কিছুক্ষণ আগে একটা অনেক দূর থেকে মায়ের সন্তানরা ঠিক মায়ের কাছেই আসতে চেয়েছিল, কিন্তু সেই আশাটাই ভঙ্গ হয়ে গেল। তোমরা দেখছো ওনাদের মনের পরিস্থিতির অবস্থা কি। স্বাভাবিক ব্যাপার, মনের পরিস্থিতি ঠিক থাকে না এই সময়। আর কত কৃষক, খেতি বাড়ি যারা করেন, যারা চাষাবাদ করেন, তারা ফসল না ফলিয়ে পুজোর জন্য জায়গা ছেড়ে দিয়েছিলেন। তুমি কি চাচ্ছ ওই জায়গাটা প্লেন দিতে দেবে? আমরা তো 9 বছর না, প্লেন কি বাদ দেওয়া জায়গা? এই যে এয়ারফিট, মানে এয়ারফিট হচ্ছে যে জায়গায় হ্যাঁ, এয়ারপোর্টের এরিয়া এর থেকে বড় 80 ফুট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে আমরা তো বাইরে কাজে যাই, এয়ারপোর্ট তো চিনি আমরা। এটা হচ্ছে লক্ষ্মী ঠাকুর, আর ওই যে সরস্বতী পড়ে রয়েছে, কাস্টিং এর কাজ হয়।
শুনলে তোমরা কাকুর মনের অবস্থা, স্বাভাবিক ব্যাপার, খুবই মানে একটা দুঃখজনক পরিস্থিতি এখন এই গ্রামবাসীদের। আর তোমরা যদি এখান থেকে দেখো প্রায় সব কাজই অলমোস্ট হয়ে গেছিল, ঠিক আছে। যেমন ওইখানে মা দুর্গা, এখানে সরস্বতী, লক্ষ্মী, ওখানে অসুর, তারপরে ওখানে ছোট ঠাকুরটাও হয়েছে। তারপরে ওই দূরে তোমাদের ওখানে দেখাচ্ছি, ওই দূরে ওখানে ময়ূর প্যাঁচা, ওগুলোও সব মাটির তৈরি হয়ে রয়েছে। এখন বৃষ্টির জন্য সব কিছু জলের তলায়। আর আমার যদি খুব ভুল না হয়, সোদপুরের যে পুজোটা হয়েছে প্রায় 100 ফুট, মানে 100 ফুট মানে নিচের প্যান্ডেল নিয়ে প্রায় ওইটা তোমার 125, 115-20 ফুটের কাছাকাছি তো যাবেই। তো ওখানে যে জায়গা আমি দেখেছি এখনো পর্যন্ত ভিডিওতে, আমি যাইনি অবশ্য, আমি কালকে যাব, তোমাদেরকে অবশ্যই ভিডিওতে দেখাবো। তো সেই অনুযায়ী কিন্তু এখানে জায়গা অনেকটাই বড়। হ্যাঁ, শুধুমাত্র এখানে যে রাস্তাটা আছে সেটা একটু ছোট, কিন্তু আমার মতে যদি পুজোটা হতো তাহলে সামনে কিছুটা জায়গা ফাঁকা করে সেখানে গাড়ির পার্কিংয়ের ব্যবস্থা করা যেতে পারত। কারণ আমি যতদূর ওই দূরে দেখছি সেখানেও ফাঁকা জায়গা অনেকই আছে। যারা প্রাইভেট কার নিয়ে আসতো, টোটো, বাস, সব এখানে দাঁড়ানোর মতো তো এনাফ স্পেস ছিল। যত মানুষের রাস্তা দিয়ে যাচ্ছে না, সবাই দাঁড়িয়ে দেখছে, আর সবাই খুব ক্ষুব্ধ যে পুজোটা হচ্ছে না। এখানে চাইলে আরামসে ট্যাকেল দিতে পারতো, এরকম কথা আমার কানে ভেসে আসছে। এমনকি এখানকার মানুষজন জামা কাপড় পর্যন্ত কেনেনি যে এই পুজোটা ভালো করে হোক, যত টাকা লাগে আমরা দেব। আর সত্যি বলতে আমিও মন থেকে ভেবেছিলাম যে আমিও কিছু কন্ট্রিবিউশন এখানে করব, যতটা আমার সামর্থ্য ততটাই আমি করব, কিন্তু আনফর্চুনেটলি হলো না জিনিসটা আর কি। আর এখানকার মানুষজন জামা কাপড় পর্যন্ত কেনেনি যে এই পুজোটা ভালো করে হোক, লোকে জানুক, লোকে আসুক। একটা কোর্টের পিটিশনে ওদের 1,25,000 টাকা করে খরচা হয়, তাহলে একটা 4.5 লাখ টাকার উপরে, প্রায় এনারা 5 লাখ টাকার উপরে এখনো পর্যন্ত কোর্টে খরচা করে দিয়েছে। এবার আজকে না, কালকে শুনানি ছিল মনে হয়। এবার তার আগে ওনারা কি করবে, এত টাকা কোথা দিয়ে পাবে? কোনো স্পন্সর নেই, কিছু নেই। তো টাকারও তো একটা থাকতে হবে, তো একটা সোর্স থাকতে হবে, তো নয়তো আমার যদি ইনকামের সোর্সই না থাকে তাহলে আমি ইনভেস্ট কোথায় করব? এটা তো অলরেডি, হ্যাঁ, এইসব বানাতে তো 7 লাখ টাকা খরচা হয়েছে, সব গ্রামবাসীরা মিলে দিয়েছে। এই যে জমিগুলো দেখছেন এগুলো ফাঁকা, এগুলো গ্রামবাসীরা ছেড়ে দিয়েছে, চাষ করেনি। হ্যাঁ, অবশ্যই সবারই লস হয়েছে। সবাই চেয়েছিল যে একটা পুজো মানে 40 ফুট অব্দি করা যায় বলছে, ওসি যা বললো, মানে ইউটিউবে যা দেখলাম। হ্যাঁ, 40 ফুট পর্যন্ত বলছে। উনিও দেখেছে, ইউটিউব যারা দেখেছে তারা সব জানে। করতে পারবেন না, 100 ফুট দূরে থাক, 100 বছরে পারবেন না, বিজেপি আসলে পারবেন না। লিখে রাখেন আজকে, আমি বিজেপির লোক। আরে কথা বলে বিজেপি বলে কথা, আরে পুজোটা দেখুন, পুজোটাতে তো আর তৃণমূল বিজেপি বলে কিছু না, এটা বাঙালির আবেগ। আবেগ না, আইন আগে। হ্যাঁ, সেটা অবশ্যই আইন আগে, আইনটা ঠিক আছে। অন্য লোক কোনটা বলুন? ওই যে বিষয় হচ্ছে কল্যাণীতে কি মুসলিমরা কি করেছে? কল্যাণীতে যাও, বড় কিছু করেছে? কল্যাণীতে কি করেছে? 175-70 ফুট করেছে। কি করেছে? ঠাকুর না প্যান্ডেল? আপনি করুন 200 ফুট, আপনি করুন, দেখি আটকাবে না প্রশাসন। মূর্তি করবেন না, কথাটা ভালো করে বুঝুন, আইনে কি আছে। ওসি তো বলে দিল 40 ফুটের বেশি করা যায় না, সে সংবিধান দেখেই বলেছে, সে বেআইনি কথা বলতে পারে না। অন ক্যামেরা ওসি বলছে। এইখানে এমপির সঙ্গে ক্রসিং হয়েছে এইখানে। হ্যাঁ, সেটা আমি দেখেছি, হ্যাঁ আমিও দেখেছি। তাহলে সে বেআইনি কথা বলবে, তার চাকরি চলে যাবে। সেটা তো অবশ্যই এমপির সঙ্গে তাকে বুঝে কথা বলতে হবে। আম পাবলিকের সঙ্গে কথা বলেনি। যখন জগন্নাথ সরকার তাকে প্রশ্ন করলো যে কোথায় লেখা আছে, তখন বলছে হ্যাঁ সংবিধানে আছে 40 ফুটের বেশি মূর্তি করা। কিন্তু যখন লোকাল থানা যখন জানলো যে এখানে এরকম একটা বড় কিছু হচ্ছে, তখনই তাদেরকে আপনাদের এসে বলা উচিত ছিল যে এটা ইসের বাইরে। এবার যখন এতটা তৈরি হয়ে গেল, এবার যখন, হ্যাঁ, এত টাকাটা নষ্ট হতো না। প্রশাসনের লোক কখনো আপনার কাছে যাবে না, যাবে না, আপনাকে যেতে হবে, এটাই নিয়ম। তাহলে জানে কি করে তুমি এখানে পুজো করছো? এটা তো দেখা যাচ্ছে না। না, সে তো অবশ্যই আইন মেনেই সবকিছু করা উচিত। ওসি বাদ দেন, ওসি তো চুটকি লঙ্কা। এসপি আর ডিমের কাছে যেত,
সবচেয়ে সুপ্রিম পাওয়ার, ওদের কাছে যেত, এমএলএ আর এমপির কাছে যেত, পুরো আইন সমস্যা নিত। এয়ারপোর্টের সামনে তাতে দোষ নেই, এই জায়গাতে এলাকার লোক শোনেন, জনগণ যদি একবার খেপে যায় না, কারোর টাইম নেই, হ্যাঁ এখন আর টাইম নেই তো। এখন মাঝখানে একটা জনস্বার্থ মামলা করছিল, মানে সেই বাচ্চা হওয়ার এই জায়গা চলে এসছে বাচ্চা, সেই সময় বাচ্চা দাঁড়াও, যার জন্য এই এলাকায় লোক নেই। আগামী বছর পারবে, ঠিক আছে, আগামী বছর হবে তো, আর হবে কিসের জন্য, এরা তো আর করবে না, আর পারবেও না। কেন বলেন তো? পারবে নাটা ভুল কথা, পারবে নাটা ভুল কথা, এইটা কিন্তু ভুল কথা। পারবে না, মানুষ পারে না এরকম কোনো জিনিস নেই দাদা। কেন পারবে না? যদি পারমিশন দেয় আইন আছে, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দাঁড়িয়ে একটা ছাত্র মারা গেছে, তার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী আজকে নিখোঁজ, হ্যাঁ এই মুখ্যমন্ত্রী যাবে না? তখন কি হবে? এই জিনিসটা আপনাদের জয়, এই আজকে পুজোটা হচ্ছে না আপনার জয়, ঠিক আছে? এই জিনিসটা সারা বিশ্ব জানছে, এখন সারা বিশ্ব, আমেরিকায় পর্যন্ত পৌঁছে গেছে, আমেরিকার লোকজন। এরপরে বাজার করে নিয়ে যাবেন, ট্রেনে খেয়ে নেবে। বাংলাদেশে চলে আসছো নিশ্চয়ই আছে, বলছি তো পার্সেন্টেজটা করছে না, আপনি হিন্দু না মুসলমান? হিন্দু। হিন্দু তো আপনি কি চান না যে আপনার এলাকায় একটা প্রতিষ্ঠিত জিনিস হোক? বলছিল সেটা নিয়ে তো আলোচনা করলাম, আলোচনা করলাম এই বিষয়টা। বিষয়টা এরা কেন হবে, একটা কথা বলে দাদা শোনেন, কেন হবে? আমি একটা কথা বলি, এই পুজোটা যদি এরা খাড়া করতে পারতো, তাহলে এদের যতটা জয় হতো তার থেকে বেশি জয় হতো। সারা বিশ্ব আপনার পুজো হয়ে গেল, আপনি আগে আসেন, খুব থাকেন, খুব থাকেন, আমি বলছি সবার আগে যদি শোনা যেত, আমি কি বললাম, এসপি আর ডিএম যদি প্রথমে যেত যে স্যার আমরা এখানে একটা পরিকল্পনা করতে চাইছি, এটা কি পারমিশন পাওয়া যাবে, তাহলে হয়ে যেত, তাহলে ক্ষতিটা হতো না। এটা বাচ্চা হতে গেলে বাচ্চা হতে গেলে বলতে হবে আমার বাচ্চা হবে না, তা কি আইন আপনি যা ইচ্ছে করবেন না? আপনি তো এমনি করেছেন নাকি? চুপ করেন তো, সব বলেন না, চুপ করেন না, বলেন না। আপনি কি উকিল নাকি? উকিল না, তাহলে উকিল না, জিজ্ঞেস করেন। মাথা খারাপ কথা, মাথা খারাপ কথা বলেন এইখানে যেটা ভর্তিছাড়া বলছি, এখন সবাই টেনশনে আছে। হ্যাঁ সেটাই, টেনশন আগেও ছিল, কি বলে দেবে, টেনশন আগেও ছিল, ওই গ্রামবাসী সব কাজ ছিল, ওটা আলাদা কথা। সেটা তো কাজ ছিল, দেখুন কাজ ছিল, সেটা হচ্ছে এত বড় একটা, এত মেহনত করে জিনিসটা হলো না, কি করবে? আজকে তারা যদি না পারে, একটা এমপির পাওয়ার কম, কাল এদিনকে তো কোনো পাওয়ারই নাই। এমপি দিল্লিতে গিয়ে জিনিস নিয়ে আসে, এমপি এই জায়গায় ধরে বলে না যে আমার জায়গাটা পুজো হচ্ছে, আপনি অনুমতি দেন কেন? আপনি ভালো করে লটা পড়ে আসবেন, আইনটা কি করে, আপনি লটা আইনটা কি করে আমরাও জানি, ঠিক আছে? দেশের আইন কার হাতে, দেশের আইন কার হাতে? তাহলে প্রধানমন্ত্রী হাতে, এমপি কোথাকার? আপনি রাষ্ট্রপতি, এমপি কোথাকার? এমপি কোথাকার? এমপি কোথাকার? ঠিক আছে, আপনি রাষ্ট্রপতি পাওয়ার জানেন কত বড় পাওয়ার? এমপির অনেক বড় পাওয়ার। দাদা একটা কথা বলছেন, আপনার সাথে আমার সাথে ব্যক্তিগতভাবে শত্রুতা নেই, আপনি ক্রস করছেন, জানেন, জেনে ক্রস করেন। আমি যতটুকু জানি আপনিও জানেন, এর জন্য কথার মাধ্যমে কিন্তু পাল্টা কথা বলছি, ঠিক আছে? এবার আপনি কি জানেন যে এই জায়গায় এমপির কোনো ক্ষমতা নেই দুর্গাপূজার পারমিশন দেওয়ার? আপনি কি জানেন সেটা? উনি পারমিশন দেবে কেন? যদি পুলিশ বেআইনি কাজ করতে, আপনি যে কথাটা বললেন যে এমপি কি করলো, আমার কথাটা বুঝতে পারছেন না। আমার কথা, এখানকার পুলিশ যদি বেআইনি কাজ করতে এমপি কে ধরতে পারতো না চেপে, এটা আমার কথা, বুঝবেন? আমি কোথায় বলছি, ও সব বোঝা সারা, আমার কথা শুনেন, বলে দিচ্ছে সব বোঝা সারা, চুপ হয়ে গেছে তাই না, ওই তো ক্রস করলো, তো ডাইরেক্ট ওসি সঙ্গে ক্রস হচ্ছিল, হলো এমপির সাথে, ইউটিউবে দেখেছেন, আমিও দেখেছি, জনগণ তখন ওসি বলছে 40 ফুটের বেশি, জনগণ খেপেনি, জনগণ খেপলেও তো জনগণ খেপেনি, কি করবে? জনগণ খেপেনি, সাধারণ মানুষ, গরিব মানুষ, প্রত্যেকটা বাড়ি একটা ফ্যামিলি আছে, এমপি এমএলএ মুখ্যমন্ত্রী টাইম নেই, জায়গায় এসে যদি ছাটা মাটা ধরতো না, এমনি সব স্বীকৃতি দিত তো, ঠিক আছে? কিন্তু ও বুঝতে পেরেছে। আর আমাদের ফাইনালি উদ্যোক্তা দাদা চলে এসছে। দাদা নমস্কার, তোমার জন্য অনেক অপেক্ষা। না না ঠিক আছে,
বলছি উনি বলছে যে আপনারা কি এর আগে মানে কোনো নোটিশ ফোটিস দেননি, মানে প্রশাসনের কাছে কি কোনো পারমিশন নেননি? না না, ওইভাবে দেখো যেটা এখন ফালতু বলে কি লাভ হবে বলো, কোর্টে দৌড়াতে হয়েছে, ঠিক আছে, কোর্টে গিয়ে লাস্টে পাইনি। এখন কোর্টও তো একটা ছলনার জায়গা, এটা তো আমাদের মনে হচ্ছে গ্রামের লোকের। কারণ একইবারে দুটো রায় হলো, একটা হচ্ছে ডিসিশন নিতে বললেন প্রথম বেঞ্চে। আচ্ছা, প্রথম বেঞ্চে যখনই ডিএম সাহেবকে ডিসিশন নিতে বললেন নেগেটিভ আসলো। পরের আবার আর একজনের কাছে গেলাম, আচ্ছা, ভরদ্বাজ সাহেবের ওখানে, তিনিও আবার বিবেচনা করার জন্য পাঠালেন। তো দেখো কোর্টও তো আমাদের মনে হচ্ছে একটা প্রশাসন, পুজো করতে গিয়ে তো হাইকোর্টটায় গেলাম, তো আবার ডিসিশন নিতে পাঠালো, আবার দেখলাম রিপোর্টটা ঠিক আসছে না। তো আমরা সত্যিই ক্লান্ত হয়ে পড়ে লাস্টে চিন্তা করলাম যে এত পয়সাও কোর্ট চালানোর মতো পয়সাও না। না, আমার বক্তব্য হচ্ছে আপনারা যখন পুজোটা শুরু করলেন তখন এইটা বুঝতে পেরেছি আমি, না পুজোটা যদি পারমিশনই আমাকে ঠিক করে দিয়ে দেবে তাহলে আমি হাইকোর্ট কেন যাব? ঠিক আছে, বাস এটা হাইকোর্ট কেন যাব? আমার বোঝা হয়ে গেছে। আমি এতক্ষণ বললাম না, পয়েন্ট বুঝেন না কেউ। সবই জানে, সবাই জানে, এত সোশ্যাল মিডিয়ায় বিশ্বের বড় দুর্গা আমেরিকা পর্যন্ত পৌঁছে গেছে। আমেরিকা কেন, সব জায়গা থেকে প্রতিবাদ উঠছে। হ্যাঁ উঠবে, প্রতিবাদ উঠবে না কেন, আক্ষেপ আমাদের হবে না কেন বলো? এত বড় কাজ একটা করতে গেছিলাম শুধুমাত্র গ্রামের লোকের পয়সায়, একটা স্পন্সরশিপ ছাড়া বিশ্বের বড় দুর্গা কিন্তু তৈরি হয়ে গেছে, টোটাল কমপ্লিট হয়ে গেছে, শুধু দাঁড়ানোর অপেক্ষায়। এবার যদি বলো তোমাদের অনেক প্রশ্ন আছে জানি, পুজোগুলো কি করে হয়, এইটাই ওনার সাথে এতক্ষণ ধরে কথা হচ্ছিল। এইমাত্রই খবরে শুনছিলাম কলকাতার পুজো দেখতে বড় বড় 50টা প্যান্ডেল, 50টা প্যান্ডেল এখন 3500 টাকা, 3500 6000 টাকা পর্যন্ত বলেছে, ফ্যামিলি নিয়ে গেলে 6000 টাকা করে লাগবে ঢোকার জন্য। আজকে পুজোটা হচ্ছে অর্থনীতি, যেটা আমরা গ্রামে থেকে বুঝতে পারিনি। আমার তো এখানে তো সবসময় খুলে রেখেছি, পুজো হয়ে গেছে, স্পন্সরশিপ, এটা তো আপনারা, আমি যখন প্রথমে এসেছিলাম তখনও আপনাদের কাছে কোনো স্পন্সরশিপ ছিল না। আমি গল্পটা অন্য জায়গায় বলছি। স্পন্সরশিপ কারা আসে, কে পায়, কারা পায়? এই পুজো করতে গিয়ে তো আমরা জানতাম না যে পুজো করতে গেলে স্পন্সরশিপের টাকা লাগে। আমরা তো জানি যে আমরা গ্রামের লোকজন পকেটের পয়সা দিয়ে চাঁদা দিয়ে পুজো করি, এটা তো আমাদের গল্প ছিল। ওই কারণে চাঁদা দিয়ে বিশ্বের বড় দুর্গা তৈরি হয়ে গেছে। কিন্তু এই পুজোতে যে স্পন্সরশিপের ফান্ডটা রয়েছে, এ গল্প তো আমরা জানতাম না। আমি তো জানলাম তখনই যখন কিছু কিছু স্পন্সরশিপ ফোন করে যে দাদা অমুক প্যান্ডেল আমাদের অ্যাডভার্টাইজের জন্য, স্পন্সরশিপের জন্য 10 লাখ চাইছে, তো আপনার কাছে কিছু কম হবে নাকি? আমার তো মাথায় তখনই ঘুরে গেছে যে বাবা স্পন্সরশিপ আবার কি জিনিস, এগুলো তো বুঝতাম না। না, পুজো করতে গেছিলাম, বড় পুজো মায়ের পুজোতে কিসের, সেটাই কিসের লোককে যদি টাকা দিয়ে এসে পুজো দেখতে হয়, আমি বলবো তাদের এখনো আমাদের এখানে যা আছে চলে আসুন, দেখতে পাবেন ফ্রিতে, সবাই আছে, গ্রামের লোক আদর করে দেখাবে, সবাই দেখাবে, অসুবিধার কিছু নেই। কিন্তু পুজো নিয়ে এই যে কালোবাজার, এটা আমি কালোবাজারই বলি। কেউ আরামসে বলছে আমাদের বড় বড় ক্লাব, তাদের ফান্ডিং কোথা থেকে হয়? বড় মানে কি, ফান্ডিং কোথা থেকে হয়? প্রশ্ন উঠবেই, উঠবে না কেন? যে পুজো আজকে আমরা বিশ্বের বড় দুর্গা 60 লাখ টাকায় রেডি করেছি, এর আগেও বিশ্বের বড় দুর্গা হয়েছে, হিসাবটা দেখে নিও, কোথার থেকে টাকা আসে? কথা তো উঠবেই না, আক্ষেপ আমাদেরও থাকবে। হ্যাঁ, আক্ষেপ তো আমাদেরও থাকবে না। দেখো আপনাদের বলা আর একটা লাস্ট দেখানো হয়েছে রিপোর্টে, 20 ফুটের ঠাকুর, 40 ফুটের প্যান্ডেল, এটা নাকি 16 সালে একটা আইন তৈরি হয়েছে। তাই? আচ্ছা, কিন্তু আমার এটা তো থিমই ছিল, তো 40 ফুটের নাকি বাধ্যবাধকতা আছে। বলো তো এইবার ওয়েস্ট বেঙ্গলে কোন প্যান্ডেলটা 40 ফুটের বড় পুজোর 40 ফুটের লিমিটেশন রেখেছে? পারমিশনগুলো সেটা আপনার লয়ার কেন ক্রস করলো না? ঠিক আছে,
এগুলো তো জানতে হবে না। হ্যাঁ অবশ্যই, এগুলো এই আইন কানুন তো আর সবাই গ্রামবাসীরা জানেন না, বা আপনি সেটা বলতে পারবো না। যারা লয়ার আছে, যারা এক্সপার্ট আছে, তারা বলতে পারবে। লয়ারদের বলে কি হবে? কোর্টের কাছে অত টাইম আছে নাকি সমস্ত জিনিস শোনানোর জন্য? সেটাও অবশ্যই। আমি তো এখানে জাজমেন্ট করতে বসিনি না। আমার সমস্যা হয়েছে কোর্ট পাঠিয়েছে ডিসিশন নেওয়ার জন্য দুটো টাইম। আমরা স্বাভাবিকভাবে আপসেট হয়ে পড়েছি। কি দরকার? কার সাথে লড়াই করবো বলো তো? পুজো করতে গিয়ে গভর্নমেন্টের সাথে লড়াই করবো পুজো করতে গিয়ে? লড়াইটা কার সাথে হবে? লড়াইটা হয় না ওভাবে, পুজো হয় না। পুজো হয় ওইভাবে, পুজোর মাহাত্ম্যটাই থাকে। তো যার কারণে লড়াই না করে, লড়াইটা কেন? লড়াই করে দেখলাম আমরা পারবো না। লড়াইয়ের থেকে এত অর্থ, সবাই ভাবছিল হয়তো যে আমরা বড় পুজো করছি মানে বিশাল অর্থের একটা জায়গা হয়েছে, কিন্তু আসলে তা না। গ্রামবাসীরই এই যে পুজোটা বন্ধ হয়েছে, গ্রামবাসীরই কান্নাই বন্ধ হয়েছে, ঠিক আছে? সেটা আমি দেখেছি, দেখতেই পাচ্ছ। সেটা অলরেডি শুরু হয়ে গেছে, ঠিক আছে। তবে হ্যাঁ, প্রশাসনকে আমি কি বলবো, কিছু বলার জায়গা নেই। তাদের যদি মনে হয় যে এখানে পুজোটা করা যাবে না, তো অবশ্যই করা যাবে না। কিন্তু আমার মনে হয় না, তুমি দেখতে পারো যে দেখো প্রশ্ন কথা আসে। আজকে আমি অনেক সময় বলি, আমাকে কিছু ডিপার্টমেন্ট থেকে দেখানো হয়েছে যে ল্যান্ড ডিপার্টমেন্ট, আচ্ছা ল্যান্ড ডিপার্টমেন্ট পারমিশন দেবে। আরে বাবা, ল্যান্ড আমাদের গ্রামবাসী নিজেদের ল্যান্ড, তো সেখানে তারা ছেড়ে দিচ্ছে, পারমিশন দিচ্ছে না ল্যান্ড ডিপার্টমেন্ট। আমার আর একটা প্রশ্ন এই মুহূর্তেই থাকবে তার সাথে, শহরে যখন পুজো হয় সেই ল্যান্ডটা কার থাকে? পিডব্লিউডির জায়গায় পুজো হচ্ছে, সমস্ত জায়গাগুলো কার থাকে? কে দেয় পারমিশন? ল্যান্ড ডিপার্টমেন্ট থেকে। পিডব্লিউডির জায়গায় কে দেয় পারমিশন? প্রশ্ন উঠবে না কেন? ফায়ার ব্রিগেড আমার বাড়ি থেকে 13 কিলোমিটার দূরে, জরুরি পরিষেবা নাকি? আচ্ছা, ফায়ার ব্রিগেডের নাকি সমস্ত সুবিধা এখানে? পুকুর রেখেছিলাম, পাম্প রেখেছিলাম, পুকুর এই যে পাশেই আছে, পাশে পুকুর, পাম্প রেখেছিলাম। আচ্ছা, তো এখানে সমস্ত জায়গাটাই টোটাল ছিল। তাহলে ফায়ার ব্রিগেড কী করলো না, আপনার এখানে আগুন লাগলে আমরা জলের গাড়ি নিয়ে নামতে পারবো না, যেটা প্রধানমন্ত্রী সড়ক যোজনার রাস্তাতে নাকি জলের ট্যাঙ্কি নিয়ে আসতে গেলে নাকি দেবো। আরে বাবা, জল তো আমি এখানেই দিচ্ছিলাম, জল তো আমি এখানেই দিচ্ছিলাম। ফায়ার এক্সটিংগুইশারের ব্যবস্থা করতে বলেছিলাম, সমস্ত কিছু ব্যবস্থা করতে হবে। সেটা হ্যাঁ, যতটা সাপোর্ট। তুমি যদি আমাকে ফায়ার ব্রিগেড বলো, তো আমার 2 নম্বর ব্লকে একটা ফায়ার ব্রিগেড নেই কেন? প্রশ্ন তো আমার আসবেই। অবভিয়াসলি গ্রামের লোকজন কি কোন গ্রামে আপনি ফায়ার ব্রিগেডের সার্ভিস করে রেখেছেন? গভর্নমেন্ট যে অমুক গ্রাম এলাকায় ফায়ার ব্রিগেড, ফায়ার স্টেশন আছে, গভর্নমেন্টকে আগে পরিষেবা তৈরি করতে হবে। রাস্তাটা চওড়া করে 20 বছর রাস্তার বয়স হয়ে গেল, 10 বছর অন্তর অন্তর চওড়া হয়, রাস্তাটা সম্প্রসারিত হয়, চওড়া হয়। এটা আমার সঠিক ধারণা, তবে মনে হয়। আচ্ছা, তাহলে রাস্তাগুলো চওড়া হয় কেন? কার দায়? রাস্তাটা চওড়া না হওয়ার জন্য কার? যেটা বলবেন নিজের গায়ে আসবে, কিচ্ছু করার নেই। কারণ আমরা সত্যিই বিধ্বস্ত এই পুজোটা না হওয়ার কারণে। টোটালি আমাদের যে আইনের জালে ফাঁসিয়ে বিভিন্ন রকম বলে, হ্যাঁ বললাম না, বড় হচ্ছে অর্থনীতি। পুজোটাই দেখতেই তো পাচ্ছি শহরে, আজকেও খবরে দেখতেই পাচ্ছি যে টিকিট সিস্টেম পুজো, এগুলো তো মানে খুবই লোকের ওই জিনিসটা করার নেই। আমি ওই কারণে বলছি, যারা দেখতে পাবেন না এখানে আসবেন, ওর থেকে অনেক ভালো জিনিস দেখতে পাবেন, প্রকৃতিটা তো দেখতে পাবেন, সেটাই তার সাথে যা রয়েছে সেটাও দেখতে পাবেন। এখন কি বলবো, দেখো এত কিছু বলার জন্য হয়তো অনেকে ভাবছে কেন বলছে, ঠিক আছে। আমরা প্রশাসনের সাথে লড়াই করার জায়গাটাই ছিলাম না, ভেবেছিলাম হয়তো কোর্টে গেলে পরে পুজোর পারমিশনটা হয়ে যাবে, কারণ আগেও দেখেছি কয়েকজনা কোর্টে গিয়ে আমরা শুনছিলাম যে অলরেডি তারা পারমিশন পেয়ে গেছে। তো আমরা সেইভাবেই চিন্তা করেছি কোর্টে গেলে হয়তো, কিন্তু কোর্টটাও আমাদের কাছে দেখো বারবার করে তো যাওয়া যায় না ওইভাবে। তো আমরা বোধহয় 4টে না 5টা হিয়ারিং করেছি অলরেডি। আপনাদের 5 লাখ টাকার উপরে খরচা হয়ে গেছে কোর্টে, আমি শুনেছি। বলা কঠিন কতটা গেছে, ঠিক আছে। এবার তারপরে আর অর্থের সাথে অতটা থাকেও না, ঠিক আছে। অর্থটা যদি না থাকে কাজটা করা যাবে না, কারণ আমাদের তো বললাম না স্পন্সরশিপের পয়সা নেই, ঠিক আছে। যেহেতু এই জায়গায় একটা
গল্প উঠেছে, উঠবে, আশা করি সবাই বুঝবে। মা দুর্গাকে কালোবাজারিতে ভাঙানো, মা দুর্গা অন্তত থাক, হয়তো আমাদের আক্ষেপ হচ্ছে বলে বলছি, কিন্তু এটা প্রশ্ন উঠবে। দেখো এতগুলো গ্রামবাসীর 40 বিঘা জায়গা হয়ে গেছে ফুলের চাষে, কত টাকা স্যাক্রিফাইস হতে পারে বলো সমাজ ধরে? সেটাই কত টাকা আমি কথা বলছিলাম ওখানে একজন সবার কান্না দেখতে পেয়েছে, ঠিক আছে, তো কাকুর সবাই সাথে। কান্না করেছে। কারণ এটা আমারই হয়তো অনেকটা খারাপ লাগছে এই কারণে, এই যে একটা চেষ্টা করতে গেছিলাম। ধরো চেষ্টাটা কি ছিল যে আজকে তুমি ধরো শহর থেকে এসছো, আজকে এখান থেকে আসো, দূর থেকে এসছো কেন? শুধুমাত্র পুজোটা দেখার জন্য। এই যে একটা সিস্টেমকে চেঞ্জ করার যে চেষ্টা ছিল, ধরো যে একটা সিস্টেমে তো সবাই গ্রাম থেকে শহরে যাচ্ছে, এখন বলতে গেলে অন্য কথা 3500 টাকা টিকিটেও ঠাকুর দেখতে হচ্ছে। গ্রামের লোকের অত সামর্থ্য নেই। চেষ্টা করেছিলাম একটা ভালো পুজো যদি সবাই দেখতে পারে, অন্তত সেই জায়গাটা যাতে তৈরি হয়, সেইভাবেই চেষ্টা ছিল। আর এর জন্য কি হতো, দেখো তোমরা আসছো, একটা অর্থনীতির সিস্টেম চেঞ্জ অবশ্যই, মানে সেই মানুষের এরকম নয় যে টোটাল এলাকার ডেভেলপমেন্টটা হতো। হ্যাঁ, কারণ কি দেখো আজকে লোক যদি আসে, সেখানে এই যারা কাজ করছিল প্রায় 40টা 50টা ছিল, টোটালি এরা অলরেডি কিন্তু অনেক কন্ট্রাক্টর পেয়ে সারা বছর কাজ থাকে। আচ্ছা, এবং এই সামনে জগদ্ধাত্রী পুজো আছে, কালী পুজো আছে, এই ঠাকুরটা দেখিয়ে কিন্তু তাদের আস্তে আস্তে কি এখানে একটা শিল্প তৈরি, ইন্ডাস্ট্রি তৈরি হয়ে গেছে। হ্যাঁ, যেখানে হয়তো 1-200 লোকও কাজ করতে। মানে আমি যে চিন্তাটা করেছিলাম, দেখো ডেভেলপমেন্ট ওইভাবে হয় না যদি নিজেরাই ঠিক করে ডেভেলপ না হতে পারো, কোথায় হবে না। আমি তো গ্রামের লোক অন্তত বলি, সারা জীবন ভরে চাষ করে যাবে, মাটি কেটে যাবে, বাড়ি আসবে, কিন্তু তোমাকে ছোট্ট অর্থনীতি যদি চেঞ্জ করতে হয়, একটা সাইকেল আছে, সাইকেলটার মধ্যে ঢুকতে হবে তোমাকে। তো গ্রামবাসী এটাই করেছিলাম, আমরা সবাই মিলে ইনভেস্টমেন্টটা এই জন্যই করেছিলাম যে এখানে যদি এই সাইকেলটা আমরা একটু চেঞ্জ করতে পারি, তো এখানে একটা অন্য অর্থনীতি তৈরি হতে পারে। যেমন হচ্ছে ধরো আজকে তুমি বাসে অটো টোটোতে করে আসছো, এখানে এই তো একটা ম্যাজিক টোটোর একটা দারুণ ইনকামের বেড়েছে, তাদের একটা জায়গা এসছে। তো এইভাবেই কি হচ্ছে, তাদেরও ইনকামের জায়গাটা আসছে। কিছু লোক দেখবে এখানে দোকানপাটও টুকটাক করে ছোটো ছোটো, তাদেরও একটা দেখ এর সাথে কত লোক যুক্ত। তোমার যদি মনে হয় যে একটা পুজো গ্রামের মধ্যে বড় পুজো, এর সাথে কত বড় ইন্ডাস্ট্রি হতে পারে। এই যে ফাইবার শিল্পী আছে, এদের একটা রয়েছে, একটা মাটির শিল্পী রয়েছে, একটা বাঁশের স্ট্রাকচার শিল্পী রয়েছে। আচ্ছা, এই এতগুলো লোককে কাজ করানো যেত বিভিন্ন পুজো, বিভিন্ন টাইমে, বিভিন্ন সময়ে, তো একটা স্ট্রাকচার চেঞ্জ হচ্ছে। আজকে ধরো এই গ্রামটার নাম কেউ জানে, এই গ্রামটা যখনই পুজোটা করলো সবাই জানলো, গ্রামটাকে অন্য চোখে দেখলো, মানুষের মধ্যে একটা গ্রামের মধ্যে একটা অন্য ভাবাবেগ করলো। তাহলে কী হচ্ছে, কিছু শহরের চাপটাও তো কমছে। সবাই শহরমুখী সব কিছু করে দিলে পরে গ্রামের লোক যাবে, গ্রামের লোকও শহরে গিয়ে বসবে। কিন্তু এটা একটা চেঞ্জ ছিল যে পুজোতে শহর থেকে গ্রামে দেখার মতো পুজো ছিল। জানি না কোন কারণে, যে কোনো কারণে হয়তো আমাদেরই ভুল স্বীকার করে সবার কাছে হাত জোড় করে, না এরকম বলবেন না, এরকম বলবেন না, আমাদের আফসোস থেকে গেল। এই যেটাই করেছিলাম এটা উদ্দেশ্য অন্য ছিল, উদ্দেশ্য যেটা ছিল সৎ ছিল, ভালো ছিল, যেটা কোনো ডেভেলপড আনতো, এলাকার চেঞ্জ আনতো। এইটাকে যদি সাকসেস হতো তো তাহলে অনেক, এই পরিপ্রেক্ষিতে বিভিন্ন গ্রামও তারা চেষ্টা করতো, এক্স্যাক্টলি এটাই বলতে যাচ্ছিলাম, আমাদের ডেভেলপমেন্ট কি করে আমরা করতে পারবো সেই ব্যাপারে একটা আইডিয়া পেতো, ধারণা পেতো। দেখো এটার পরে আমার কি প্ল্যান ছিল বলতো, এটার পরে এমনি যদি বলো যে তুমি কি করবে, পাগল নাকি কিছু, কেন কি হবে, ঠিক আছে। তো এখন সবাই পাগলই বলবে, কারণ কি যে এটা ফেইল হয় অনেক। তো সেই জায়গায় দাঁড়িয়ে এটাকে যখন আমি এত লোককে বোঝাতে পেরেছিলাম যে না এটা ভালো কাজ, এটা হতে পারে, যখন এই কাজটাই আমার পরের টার্গেট ছিল যে দেখো গ্রামে একটা হসপিটাল, গ্রামের নামে হসপিটাল, অন্য গ্রাম। তো রাত হলে মানুষের এখান থেকে যেতে হয় রানাঘাট 13 থেকে 15 কিলোমিটার। সেটাই। তো আমি যদি এরকম আর একটা উদ্যোগ নিতাম যে কোনো একটা ছোটোখাটো করে একটা হসপিটাল যদি গ্রামের মধ্যেও বানানো যায়, কারণ গ্রামে অনেক প্রচুর কম ডাক্তার আছে, তাদেরকে যদি একটা সংগঠন করা যায়
তাহলে কিন্তু একটা জায়গায় সেটাও একটা ভালো অর্থনীতির জায়গা হতো এবং সেই জায়গাটায় অনেকটা সার্ভিস পেত লোক, যেটা অনেকটা কাজে দিত। কিন্তু প্রথমেই আমাদের মানে এই পরিকল্পনার থেকে যে একটা ভিলেজ কীভাবে ডেভেলপ করা যায় সেই পরিকল্পনার থেকে তিমিরেই মরে গেল। এর থেকে আর তা এখন যে এইগুলো যে তৈরি হয়ে গেল, এবার এগুলোর কি মানে পরবর্তী পরিকল্পনা দেখি এখন সবার সাথে আলোচনা করতে হবে, ঠিক আছে। হ্যাঁ, এটা তো আর এখানে রেখে দেওয়া যাবে না। অর্থনৈতিক ক্ষতি করছে, হ্যাঁ সেটা তো অবশ্যই। অর্থনীতিতে মার্কেটে প্রচুর দেনা, ঠিক আছে। যেমন ধরো 30 থেকে 35 লাখ টাকা মার্কেট থেকে দেনা। আচ্ছা, তারপরে ধরো যারা প্যান্ডেলম্যান ছিল তারাও একটা তো ডিমান্ড করবেই। ধরো সে প্যান্ডেল করেছে, সেও 10 লাখ, যে লাইট ফাইটের এটা ছিল যে তারও প্রায় 12 থেকে 15 লাখ। তো এদেরকে তো শিল্পীদেরও কিছু পয়সা বাকি, তো এটা তো একটা অর্থনৈতিক ধাক্কা তো এসছে। এবার গ্রামের লোকজন কতটা নেবে, এবং অনেকে দেখছি সোশ্যাল মিডিয়ায় বলছে হেল্প করার জন্য, ঠিক আছে। তো সেরকম যদি হয় তো আমাদের যদি কেউ হেল্পও করে তো ওই অ্যাকাউন্ট নম্বর আছে ক্লাবের নামে, যদি সেটা তুমি দিয়ে দিতে পারো, ঠিক আছে। অবশ্যই আমাকে পাঠিয়ে দেবেন, আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেটাও করতে একদম। দেখো এখন গ্রামীণ অর্থনীতি যেটা ডেভেলপ করার চিন্তা ছিল, গ্রামীণ অর্থনীতি সেটাই নষ্ট হয়ে গেছে। কার কারণে কী কারণে হয়েছে এটা আমি বলতে পারবো না, ঠিক আছে। তবে গ্রামীণ অর্থনীতি, গ্রামীণ শিল্প এটা একটা নষ্ট হয়েছে। তুমি তুলনা করতে পারো, কম্পেয়ার করতে পারো সব জায়গার জন্য, এটা কিন্তু কোনো অন্য কোনো উদ্দেশ্য ছিল না, সৎ উদ্দেশ্যই। সেটা তো আমি জানি, এখানে এর আগেও আমি এসেছি আপনাদের সাথে। যদি আমি তোমায় বলছি, যদি কেউ এরকম মনে হয় যে কেউ কোনো সাহায্য করতে পারে, কারণ কি দেখো প্যান্ডেল ম্যানের কি বললাম, হ্যাঁ বুঝতে পেরেছি, দেনা সেই তাদেরও তো মার্কেটে অনেক দেনা রয়েছে। যদি কেউ কোনোভাবে কিছু করে আমাদের কোনো আপত্তি নেই, কারণ আমাদের ক্লাবের অ্যাকাউন্ট নম্বর রয়েছে, আইএফএসসি করতে যদি কেউ করতে চায়, কারণ অনেকেই করতে চাইছে দেখছি তাদের সোশ্যাল মিডিয়া। অবশ্যই সবাই বুঝতে পারছে যে অর্থনৈতিক ক্ষতিটা কত হলো। কারণ দেখো চাঁদা আমরা সেইভাবে তুলিনি, আমাদের সাথে 15-20টা গ্রাম ছিল। হ্যাঁ, যখন আমরা প্রথম আমাদের নিজেদের গ্রামেরই চাঁদাটা গেছে, এখন পুজোটাই যখন হচ্ছে না, আর ওইভাবে চাঁদা তুলতে যাওয়াটাও মনে হয় না শোভাচীন হবে। অনেকেই দেখছি বলছে, ওই কারণেই বললাম যে যদি কেউ হেল্প করতে চায় করতেই পারে। কারণ এখানে ওই ছোট মূর্তির ঠাকুরও তৈরি হয়ে গেছে, কোনো পুজোই হবে, কোনো পুজোই হচ্ছে না। পুজো করবে মানুষ, সেটাই মানসিকতাটাই তাহলে করা তো ছিল। তো এটা তো থিমই ছিল, ওটা ছোট পুজোর কথা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো সেই জায়গায় দাঁড়িয়ে যখন হচ্ছেই না, তো ওটাকেও আর অতটা হয় না। গ্রামের লোকজন রাজিও হবে, সেটাই করাটাও সম্ভব হবে। আমি প্রায় গ্রামের লোকজনের সাথেও কথা বললাম সকাল থেকে এসে, তাদেরও মনে ওদের তো একটা অভিমান থাকে, অভিমান অবশ্যই অবশ্যই সময় ভাবতে পারে যে এটা প্রশাসনের বিরুদ্ধে বলছে। না 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 না, একদমই না, নয়, এটা তাদের ক্ষোভটা থাকবেই, তাদের ক্ষোভটা থাকবে। দেখো 10টা যখন তার ব্যক্তিগত জায়গায় চলে যায় তখন তার একটা ক্ষোভ থাকে, সেই ক্ষোভটাকে সাময়িক টাইমে সেটা তো উগরাবেই তারা, ঠিক আছে। সেই জায়গা থেকে বেরিয়ে আসার জন্যে আমিও বলবো যে অনেকে যদি কেউ না, আমাদের এই শিল্পীগুলো যারা রয়েছে তো এরা সত্যিই দক্ষ। যদি মনে হয় যে কেউ কোনো প্রজেক্ট করবে, আমার সাথে যোগাযোগ করতে পারে, আমার নম্বরটাও দিয়ে দিও, ঠিক আছে। হ্যাঁ অবশ্যই, কারণ কি আমাদের কাছে অলরেডি আমরা বড় বড় প্রজেক্টে যেভাবে দেখেছি, খারাপ নেই, অলরেডি অনেক প্রজেক্ট আসছে। আচ্ছা, তাহলে কি হচ্ছে এই 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 শিল্পটা তাহলে অনেকটা ওদের অর্থনীতি। অবশ্যই অবশ্যই অবশ্যই। আমি শুনেছি ওনারা রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছে, কেউ বাহুবলীর সেটে কাজ করে এসছে, ওই যে ওনার নামটা ভুলে যাচ্ছি। করেছি আমি, এবার এই শিল্পীগুলো নামি দামি শিল্পী, হ্যাঁ, এবার কোনটা কি করতে হবে সব কিছু মানে সেট আপটা টোটালটাই তৈরি করেছে ওদের। দেখো সবাইকে একটা সংগঠিত করাতেও একটা বিরাট বড় জায়গা, ঠিক আছে। তো নিজেকেও একটা কনসেপ্ট তৈরি করতে হয়, তারপরে গিয়ে সেইটাকে নিয়ে কাজ করতে হয়। আজকে যে এই মূর্তিটা তৈরি হয়েছে এর পেছনে কত রকম এক্সপেরিমেন্ট আছে, তারপরে গিয়ে এই মূর্তিগুলো তৈরি হয়। অত সহজ জিনিসটা দুম করে একটা তৈরি করে দিলাম, সেটাই সেটাই। অত দেখো কোথায় 250 কোটি টাকা, কোথায় 60 লাখ। তো এটা মানুষকে ভাবতে হবে না, জিনিসটাকে অবশ্যই কালোবাজারি করে লাভ না না। অর্থনীতি পুজোটা পুজোই থাক। মায়ের হয়তো মায়ের এই ইচ্ছা ছিল, মায়ের এটাই ইচ্ছা ছিল, সেটাই, আর কি করা যাবে। তুমি ওইটা একটু করো আমাদের। হ্যাঁ অবশ্যই অবশ্যই, তোমাদের অ্যাকাউন্ট আমাকে পাঠিয়ে দিও। প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী তো হয় না, জনগণকে নিয়েই হয়। তো আমার মনে হয় যে এলাকায় এসে কোনো
রিপোর্টার বা কোনো কারোর মাধ্যমে এই এলাকার লোকের কথাটা শোনার প্রয়োজন ছিল। তো যাক, শুনি, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, যেটা হয়নি। শুনলে তোমরা সুজয়দার মুখ দিয়ে এখন মানুষের কি পরিস্থিতি এখানকার। আর সাথে তোমরা যদি চাও, তোমরা যদি কিছু সাপোর্ট করতে চাও ওনাদেরকে, অলরেডি ওনাদের অনেক দেনা হয়ে রয়েছে, তো তোমরা চাইলে আমি এনাদের অ্যাকাউন্ট নাম্বার অ্যান্ড আইএফএসসি কোড ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো। তোমরা অবশ্যই কিছু সাহায্য করো। আমিও আমার মতো যত আমার স্বার্থ তার মধ্যে আমি চেষ্টা করব ওনাদের সাপোর্ট করার, কিছু সাহায্য করার। বাস এইটাই, শুধুমাত্র এইটাই চাওয়া যে মানুষগুলোর যে পরিশ্রম, মানুষগুলোর যে এতগুলো টাকা লাগলো, সেটা যাতে কোনোরকমভাবে বিফলে না যায়, মা যেন সব তাদেরকে ফিরিয়ে দেয়, এটাই মায়ের কাছে আর কি আমার চাওয়া থাকবে। বাকি এটাই ছিল আজকের মতো। তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। আর বাকি দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য বাই।